দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মুখের এবং দাঁতের পরিচর্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার পারভেজ হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, পেরিওডন্টোলজি বিভাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার পারভেজ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ মাই টিভিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিন্তু অনেকেই জানি যে দাঁতের এবং মুখের সমস্যায় বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ আসলে ভুগে, কিন্তু সবার মানে অনেকের মুখে আমরা এরকম শুনি যে আমার তো কোনো সমস্যা নেই, এরকম কিন্তু আমরা দেখি রোগীদের কাছ থেকে। তো আসলে যদি হয় যে এরকম চিত্র, আমরা একটু শুরুতেই জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে দাঁতের এবং মুখের পরিচর্যা, এটি বলতে আসলে কোন কোন বিষয়গুলোকে বোঝানো হচ্ছে? আসলে মানুষের মুখ দেখে যায় চেনা একটা প্রবাদ আছে। আসলে আমাদের ওরাল কেভিটি দেখে আমরা একটা ওভারঅল এনভায়রনমেন্ট বা হেলথ দেখতে পারি একটা মানুষের, যে কেমন মানুষের শারীরিক অবস্থাটা। যেমন মুখের পরিচর্যা বলতে আসলে আমাদের মুখের ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে, মানে যেসব বিষয়গুলো আছে, দাঁত এবং মাড়ি, এগুলোর পরিচর্যাকেই মেইনলি বোঝায়। এবং মাড়ির ভিতরে আরও কিছু স্ট্রাকচার বা গঠন রয়েছে, যেমন বোনস আমরাকে যেটা হাড্ডি বলি, তারপর লিগামেন্ট আছে, আমাদের শরীরে অন্যান্য জায়গায় লিগামেন্ট আছে, আমাদের মুখের ভিতরেও দাঁতের সাথে এবং হাড্ডি মানে বোনসের সাথে যে লিগামেন্ট থাকে, এটাকে আমরা পেরিওডন্টাল লিগামেন্ট বলি। এই লিগামেন্টেরও পরিচর্যা করতে হয়। এবং টুথেরও বেশ কয়েকটা স্ট্রাকচার আছে। আমরা যদি একটা টুথকে কয়েকটা ভাগে ভাগ করি, উপর থেকে নিচ থেকে, উপর দিকে আছে এনামেল, ডেন্টিন, এগুলো এক একটা নাম। তারপর ভিতরে থাকে এনামেল ডেন্টিনের ভিতরে থাকে পাল্প বা মজ্জা। এর নিচের দিকে নামলে আমরা মেইনলি দাঁতের আরেকটা পার্ট যেটাকে সিমেন্টাম বলে, এবং সিমেন্টামের সাথেই আমাদের আসলে মাড়ির মেইন স্ট্রাকচারগুলো যেগুলো আমি বলেছি, পেরিওডন্টাল লিগামেন্ট থাকে, তারপর অ্যালভিওলার বোন থাকে। এই সব কিছুর পরিচর্যা মিলেই মুখের পরিচর্যা। এবং পরিচর্যা বলতে আসলে কি বোঝায়, কি বোঝানো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরিচর্যা বলতে আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকেই মা বাবা আমাদেরকে শিখিয়েছে, আমরা সমাজ থেকেও শিখেছি যে 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর পরে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর। এখন এই দাঁত ব্রাশ না করলে আসলে কি হবে? দাঁত ব্রাশ করার সঠিক টেকনিকটাও সবাই জানেন না যে আসলে কিভাবে করতে হয়। দাঁত ব্রাশ করা থেকে যে আবার আরেকটা সমস্যা হতে পারে সেটিও কিন্তু অনেকে জানেন না। হ্যাঁ, যদি আমরা ঠিকভাবে দাঁত ব্রাশ না করতে পারি বা কি দিয়ে দাঁত ব্রাশ করতে হবে সেটা ঠিকভাবে না জানি, সেক্ষেত্রেও আমাদের আসলে এই ধরনের সমস্যার পরিচর্যা ভালো হবে না। মানে এখন আমরা কিভাবে দাঁত ব্রাশ করব, আসলে দাঁত ব্রাশ করার কিছু টেকনিক আছে, আমরা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখি। জোরে জোরে করা যাবে না, একটা নির্ধারিত সময় আছে, ওর মধ্যে করলে ভালো হয়। যেমন 2 থেকে 3 মিনিট যদি আমরা আস্তে আস্তে দাঁতের সবগুলো সারফেস ব্রাশ করি, এবং অবশ্যই একটা ভালো পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। একটা দাঁতের পেস্টের মেইন উপাদান থাকা উচিত ফ্লোরাইড। ফ্লোরাইড যদি থাকে, আমাদের যে দন্ত ক্ষয় বলি বা ডেন্টাল ক্যারিজ বা কেভিটি বিভিন্ন নামে বলি, এই ফ্লোরাইড থাকলে এইসব রোগগুলো আসলে হবে না। এবং ফ্লোরাইড থাকলে আমাদের যদি কোনো দাঁতে ক্ষয় দেখাও শুরু হয়, ফ্লোরাইড সেই ক্যারিজকে বা দন্ত ক্ষয়কে প্রিভেন্ট করবে। এবং একটা দাঁতের যে ব্রাশ দিয়ে আমরা করি, সেই ব্রাশটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রাশের একটা লেন্থ আছে। তারপর আমরা যেটা দিয়ে ব্রাশ করি আসলে যে ফাইবারগুলো থাকে, এটাকে ব্রিসেল বলে। এই ব্রিসেলগুলো ভালো হওয়া জরুরি। এবং আমরা অনেক সময় জাপানি বিভিন্ন কোম্পানির ব্রাশ দেখি, আমাদের দেশেও তৈরি হচ্ছে এখন। এই ব্রাশগুলো আসলে সফট হতে হয়। এখন আমরা যদি ঠিকভাবে দাঁত ব্রাশ না করি, সেক্ষেত্রে কি হতে পারে, আমরা অনেক সময় দেখি জোরে জোরে দাঁত ব্রাশ করি বা নিয়ম মানি না। সেক্ষেত্রে দাঁতের বাইরের যে শক্ত একটা আবরণ থাকে এনামেল, এটা বলা হয় যে এনামেল আমাদের হাড্ডির শরীরের যে হাড্ডি আছে, বোনস আছে, তার চেয়েও শক্তিশালী। কিন্তু আমরা রেগুলার ঘষা দিয়ে মানে যদি ফ্রিকশন করি, তাহলে এখান থেকে এটা চামড়াটা উপরের এনামেলটা ক্ষয় হয়ে যায়, মানে অ্যাব্রাশন হয়। আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাব্রাশন। কারণ কি, ট্রমার কারণ। আমরা রেগুলার মাইনর ট্রমা দিলেও দেখি, ওই যে আমরা ছোটবেলায় দেখতাম যে মাটির কলসের নিচে যে হাড়ি থাকে, ওটার নিচে যদি লোহাও রাখা হয়, সেটাও ক্ষয় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি ঠিকভাবে দাঁত সুন্দরভাবে আস্তে আস্তে করে দাঁত ব্রাশ না করি, তাহলে এই আমাদের শক্ত আবরণ এনামেলও ক্ষয় হয়ে যেতে পারে, যেটা খুবই অ্যালার্মিং। এনামেল ক্ষয় হয়ে গেলে আমরা ডেন্টিন এক্সপোজ হয়ে যায়, যেটা দাঁতের পরবর্তী লেয়ার। ডেন্টিন এক্সপোজার হলেই আমরা যারা ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট বলি, আমাদের কাছে রোগীরা শরণাপন্ন হন যে সঠিক উপায়ে যারা দাঁত ব্রাশ করে না, তাদের এই দাঁতের এনামেল বা বাইরের আবরণটা ক্ষতিগ্রস্ত হয়। এই থেকে তাহলে মুক্তির উপায় কি? যারা ইতিমধ্যে এই জাতীয় ক্ষয়ের মানে এই সমস্যাটা দিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে আপনাদের চিকিৎসা ব্যবস্থা কি থাকে? আমরা আসলে একটা রোগী আসলে আমরা সুন্দরভাবে হিস্ট্রি নেই, তার কাছ থেকে শোনার চেষ্টা করি যে সমস্যাটা কতদিন যাবত, কখন থেকে শুরু হয়েছে, এবং আরো অন্য কোনো সমস্যা আছে কিনা সাথে।
সবকিছু মিলিয়ে আমরা নিজে দেখি ডক্টর হিসাবে, যেটাকে ক্লিনিক্যাল সাইন বলি। তারপর লাগলে আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন রেডিওগ্রাফ দিয়েও করা যেতে পারে। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের রেডিওগ্রাফ আছে। আমরা পেরিপিক্যাল এক্সরেও করি, ওপিজি করি। পেরিপিক্যাল এক্সরেগুলো বর্তমান সময়ে আরবিজি বলা হয়, আধুনিক প্রযুক্তিতে আরবিজি এবং ওপিজি এগুলো ইউজ করি। এবং আমাদের ক্লিনিক্যাল নলেজ এবং ইনভেস্টিগেশন মিলে আমরা তার কজটা খুঁজি, এবং সাথে তো হিস্ট্রি আছেই। তারপর আমরা একটা প্রপার ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা করি। যদি এনামেল মানে ক্ষয় হয়ে থাকে অল্প লেয়ারে, আমরা বিভিন্ন ধরনের ফিলিং ইউজ করি। এবং সামনের দাঁতগুলো থাকলে বিভিন্ন ধরনের ফ্লোরাইড সমৃদ্ধ পেস্টের কথাও বলি। আমরা বলি যে কিছুক্ষণ সময় লাগিয়ে রাখলে অনেক সময় সেন্সিটিভিটি রিলিভ হয়, মানে এই লোকাল সাময়িক সময়ের জন্য কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো স্পেসিফিক মানে লেয়ার বাই লেয়ার ক্ষতিগ্রস্ত হলে স্পেসিফিক চিকিৎসা নিতে হবে। আচ্ছা, এই যে শিরশির করা, তার পাশাপাশি আরেকটা কমন সমস্যার কথা কিন্তু আমরা প্রায় শুনি, সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ। এবং এটি কিন্তু যার হয় সে বুঝে যে এটি কতটা বিব্রতকর এবং কতটা আসলে তাকে ক্ষতিগ্রস্ত করছে। এই সমস্যা নিয়ে অনেকে পুষে রাখছেন, কাউকে বলছেন না, কারোর সামনে হাসছেন না, কথা বলতে পারছেন না। এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, এটি আসলে কেন হয় এবং এই থেকে মুক্তির উপায় কি? আমরা ছোটবেলায় যারা গ্রামে বড় হয়েছি বা ছোটবেলায় গ্রামে ছিলাম, আমরা প্রায় একটা জিনিস শুনতাম যে মুখ পচা রোগ। এবং এই মুখ পচা রোগ, যেটা আপনি বলেন মুখে দুর্গন্ধ, এই মুখ পচা রোগ যাদের হয় তারা আসলে সামাজিকভাবে খুব হেয় প্রতিপন্ন হয়, যেহেতু লোকালি এটা একটা ব্যাধি হিসেবে ধরা হয় আর কি। যেহেতু গন্ধটা খুবই বাজেভাবে মানে বোঝা যায় এবং আশেপাশের মানুষও বিরক্ত হয় আসলে। এবং এই মুখ পচা রোগ যার হয় সেও আসলে খুব মানসিকভাবে হীনমন্যতায় ভোগে, কারণ সামাজিকভাবে সে আসলে ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারে না। আসলে আমরা তার যে আত্মবিশ্বাস কিন্তু কমতে থাকে, ডেফিনেটলি মানে সেলফ কনফিডেন্সের সে যতই বড় জায়গায় থাকুক না কেন, তার এই একটা সমস্যা কিন্তু তাকে অনেকখানি মানে ল্যাক অফ কনফিডেন্সের মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, আমি বলি, কারণ হচ্ছে মানুষ তো কথা বলবেই। হ্যাঁ, কথা বললে ওরা মানে ওরাল কেভিটি বা মুখ ওপেন হবে, আর এই যে স্মেলটা বা অর্ডারটা এটা বের হয়ে আসবে। আসলে আমরা দেখেছি যদি একটা মানুষ 24 ঘন্টা দাঁত ব্রাশ না করে, অনলি 24 আওয়ারের কথা বললাম, দাঁতের ভিতরে হলুদ একটা জিনিসের আবরণ পড়ে। এবং দাঁত এবং মাড়ি, মানে আমাদের যে শক্ত টিস্যু আছে, হাড় এবং বোনস এবং নরম টিস্যু যেগুলো মাড়ি, এই সব জায়গাতেই এই শক্ত আবরণগুলো পড়তে পারে। এই শক্ত আবরণগুলোকে আমরা অনেক সময় বায়োফিল্ম বলি, বর্তমান সময় পেরিওডন্টাল টার্ম যেহেতু এটা বায়োফিল্ম বা ডেন্টাল প্লাগও বলা হয়, রিসেন্টলি এটা বায়োফিল্ম বলা হয়। আসলে এই বায়োফিল্মটা কোত্থেকে তৈরি হয় এটা আমাদের একটু জানলে সুবিধা হবে, আসলে তখন আমরা কষ্টটা খুঁজে বের করতে পারবো। আমরা জানি মুখে থুতু আছে, যেটাকে স্লাইভা বলি। এই স্লাইভাতে স্লাইভারি গ্লাইকোপ্রোটিন থাকে, মানে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে স্লাইভারি গ্লাইকোপ্রোটিন বলে। এটা দাঁতের মানে যে কঠিন স্ট্রাকচার আছে এখানে এসে লেগে যায়। এই স্লাইভারি গ্লাইকোপ্রোটিন থাকলে সেখানে মুখে অনেক ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া, যেগুলো ওই স্লাইভারি গ্লাইকোপ্রোটিনের সাথে এসে লেগে যায়। এবং বলা হয় যে 70 থেকে 80% এই বায়োফিল্ম, মানে ডেন্টাল প্লাগ বা বায়োফিল্মের 70 থেকে 80% ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যানারোবিক টাইপের, এবং বায়োফিল্মের অন্যান্য আরও অনেক স্ট্রাকচার থাকে, বাট মেইন দুইটা কথা বললাম। এবং এই বায়োফিল্মের ব্যাকটেরিয়া ওখানে স্লাইভারি গ্লাইকোপ্রোটিনের সাথে লাগার জন্য এই ব্যাকটেরিয়াগুলো আবার কলোনাইজ করে, মানে দল তৈরি করে, এবং পরে এটা মাল্টিপ্লিকেশনস হয়। তাহলে মানে দিনে দিনে এটা বাড়তে থাকে এবং একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সাথে যোগাযোগ করে, যেটাকে ডাক্তারি ভাষায় কোরাম সেন্সিং বলে, এবং কেমিক্যাল রিলিজ করে একটা রেজিস্ট্যান্স তৈরি করে যে তারা কোনোভাবে এখান থেকে লড়বে না এবং ক্ষতিগ্রস্ত হবে না, এবং আস্তে আস্তে করে শক্তিশালী এবং সংঘবদ্ধ করে। এই ডেন্টাল প্লাগটা একটা সময় মিনারেলাইজড হয়ে যায়, মানে কিছুদিন পরে স্লাইভা থেকে যে মিনারেল স্ট্রাকচার গুলো আসে, প্লাস হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনে সার্কুলেটরি যে ক্যালসিয়াম থাকে সেটাও এসে এখানে মিনারেলাইজেশনে হেল্প করে। তখন আমরা কি এটা ক্যালকুলাস বলি, শক্ত হয়ে যায়। এখন গন্ধটা কেন হয় বা দুর্গন্ধ স্টোন যদি বলে অনেকে, ডেন্টাল স্টোন বা দাঁতের পাথর হিসেবে এটা আমরা দেখা দেয়। এখন গন্ধটা কেন হয়? এই অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াগুলো আছে, মেইনলি আমাদের বইগুলোতে যেগুলো লেখা আছে, পেরিওডন্টাল বই আমরা যেটা পড়ি ক্যারেঞ্জাতে, মেইন ব্যাকটেরিয়া হচ্ছে পোরফাইরোমোনাস জিঞ্জিভালিস। এই ব্যাকটেরিয়াটা প্রথমে আসে, এরপরে হচ্ছে আরো কিছু ব্যাকটেরিয়া আসে, ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম, তারপর প্রিবোটালা ইন্টারমিডিয়েট, এরকম আর বেশ কিছু নাম আছে। এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আসলে ভোলাটাইল সালফার এবং হচ্ছে মারক্যাপটিন তৈরি করে। এই গন্ধটা হচ্ছে আসলে পচা ডিমের গন্ধের মতো। এই ভোলাটাইল সালফারের গন্ধ এবং মারক্যাপটিনের গন্ধই আসলে মুখে দুর্গন্ধ তৈরি করে।
মোট কথা এই যে ব্যাকটেরিয়া বা যে জীবাণুটা আসলে আছে ভিতরে সেখান থেকেই কিন্তু গন্ধটা আসছে, দুর্গন্ধটা আসছে এক্স্যাক্টলি, এবং সেটি হচ্ছে সাধারণত আমাদের যে মুখের ভেতরের ওরাল হাইজিনটা যদি মেনটেন করা না হয় বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি সুন্দর মতো বা সঠিক উপায়ে করা না হয়। এবং আমরা কিন্তু অনেকেই রোগীদেরকে বলতে শুনি যে আমি প্রতিদিন তো 2 বেলা ব্রাশ করি, তারপরও কেন মুখে গন্ধ হয়? ওই যে ডেন্টাল স্টোন, সেটা তো আবার ব্রাশে যায় না, সেটার জন্য আসলে কি করণীয়? ডেন্টাল ক্যালকুলাস বা স্টোন হলে আমরা আধুনিক যে চিকিৎসা পদ্ধতি আছে, সনিক মানে এক ধরনের সাউন্ড ইউজ করি, আল্ট্রাসনিক ডিভাইস যেটাকে স্কেলিং বলা হয়। এই আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে আসলে আমরা স্কেলিংটা করি। এখানে বলা ভালো, একটা ভীতি আছে যে স্কেলিং করলে শিরশির করে, হ্যাঁ, এটা আসলে একটা মানে ক্যালকুলেটিভ ওয়ে এবং সাইন্টিফিক ওয়েতে করা হয় এবং একদম রেজিস্টার্ড চিকিৎসকই কিভাবে স্কেলিংটা করতে হয় সেটা সঠিক জানে। কিন্তু আমাদের দেশে তো অনেক কোয়াক চিকিৎসা প্রচলিত, কোয়াকরা তো আসলে এই আধুনিক চিকিৎসাবিদ্যা বা ডাক্তারি চিকিৎসাবিদ্যা নিয়ে এই স্কেলিংটা করে না। তারা ইচ্ছা মতো চিকিৎসা করে এবং মেবি দাঁতের কিছু স্ট্রাকচার লস করে ফেলে এবং মাড়িরও কিছু স্ট্রাকচার লস করে ফেলে, কারণ এটা সম্পূর্ণরূপে সাইন্টিফিক ওয়েতে স্কেলিংটা করতে হবে। এবং আমাদের যে স্কেলার টেপটা থাকে এটার একটা ওয়ার্কিং এন্ড আছে যে কোন সাইড দিয়ে করতে হবে, সব সাইড দিয়ে স্কেলিং করা যাবে না। কিন্তু আমি যদি না জেনে শুনে কোয়াকদের কাছে যাই, তারা আসলে এই স্কেলিং করে আমার ক্ষতি করে দিতে পারে এবং পার্মানেন্ট যেটা বলি যে শিরশির করে। এক্ষেত্রে ডক্টরদেরও বদনাম হয়ে যায়, আসলে সে তো ডক্টরদের কাছে চিকিৎসা নেয়নি, নিয়েছে কোয়াকদের কাছ থেকে। একদমই তাই। এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত যে অপচিকিৎসকের কাছে আসলে যাওয়াটা আসলে প্রতিরোধ করতে হবে, কারণ উপকারের চেয়েতে ক্ষতির মাত্রাটা অনেক বেশি হয় এবং যে জটিলতাগুলো হয় সেটি কিন্তু আসলে অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে শেষ পর্যন্ত কিন্তু বিডিএস ডাক্তারের কাছেই তাদের শরণাপন্ন হতে হয়। তো শুরুতেই এটি যাতে বুঝতে পারে, তার কি কোনো উপায় রয়েছে আগে থেকেই বিডিএস ডক্টর বা কোয়াকদের আলাদা করে চেনা? খুব সংক্ষেপে একটু জানতে চাই। ডেফিনেটলি যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে বিডিএস ডক্টরদের, এবং ওই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে চেক করলেই যে ডক্টর বিএমডিসি রেজিস্টার্ড কিনা, কারণ বিএমডিসি রেজিস্টার্ড না হলে সে তো চিকিৎসক না। একেবারে হ্যাঁ, চিকিৎসকের কাছে তো আমি আমার জীবনকে তুলে দিতে পারি না, আমার জীবনের মূল্য অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। দাঁতের ক্ষয়রোগ বা যেটিকে একেবারে সাধারণ ভাষায় দাঁতের পোকা ধরা বলে, সেটির জন্য অনেক সময় তীব্র ব্যথা হয়, মুখে মানে দাঁতে খাবার আটকায়। এই বিষয়গুলো আসলে কেন হয়? আবার অনেক সময় এমনও হয় 2 দাঁতের মাঝামাঝি জায়গায় খাবার আটকায়। মানুষ রোগীরা খুব অস্বস্তিতে থাকেন বা কষ্টে থাকেন যে ভেতরে আমার কোনো পোকা ধরার জায়গা নাই, কিন্তু ভিতরে আবার খাবার আটকাচ্ছে 2 দাঁতের মাঝখানে। এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি যেটা বলেছেন সহজ ভাষায় আগে ডাক্তারি টার্মটা বলি, তারপর আমি ব্যাখ্যা করব। একটা হচ্ছে পোকা ধরা, যেটা ওটা ডেন্টাল ক্যারিস, আর 2 দাঁতের মাঝখানে খাবার আটকায় এটা হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, মানে এটা জিঞ্জিভাইটিসও হতে পারে, পেরিওডন্টাইটিসও হতে পারে। এখন আমি একটা একটা করে ব্যাখ্যা করছি। ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয় বা ক্যাভিটিস অনেক নামই বলে, এটা হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়া দিয়ে হয়। আমাদের কোথাও যদি মানে কার্বোহাইড্রেট বা সুগার, ডায়েটারি সুগার ওখানে আটকে থাকে, সেখানে ব্যাকটেরিয়া চলে আসে, জীবাণু আসে, সহজ কথা মাইক্রোবস জীবাণু আসে। এটা মুখে অনেক ধরনের জীবাণু আছে, তার মধ্যে মেইনলি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এই গ্রুপে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, মেইনলি স্ট্রেপ্টোকক্কাস দিয়ে এই দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিস বা ক্যাভিটিস যেটাই বলি এটা হয় আর কি। এখন এই ক্যারিসটা হওয়ার আগেই শুরুতেই মানুষের ব্যথা হয় না। এই ক্যারিজ শুরুতে এনামেল, ওই যে আমি শুরুতে বলেছি দাঁতের কয়েকটা স্ট্রাকচার লেয়ার আছে, মানে ওই লেয়ারগুলো পায়াস করে যখন মজ্জাতে আসে, পাল্প বা মজ্জাতে আসে, তখন ওই রুগীদের ব্যথা হয় এবং ব্যথা এক্সট্রিম লেভেলও হতে পারে। অনেক সময় বলা হয় যে সেকেন্ড সুইসাইডিয়াল পেন, যেমন আমরা সবসময় বলা হয় টেক্সট বুকগুলোতে, মানে লেবার পেইন হচ্ছে ফার্স্ট পেইন, দেন সেকেন্ড পেইন হচ্ছে একুট ইরিভার্সিবল পালপাইটিস, মানে হচ্ছে মজ্জার যে ইনফেকশনটা হয় যেটা রিভার্স করবে না, মানে ব্যাক করবে না, এই একুট ইরিভার্সিবল পালপাইটিসের পেইনটাই হচ্ছে সুইসাইডিয়াল পেইন। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন ওই যে 2 দাঁতের মাঝখানে খাবার জমে, এটা হওয়ার কারণ হচ্ছে শুরুতে আমি যে বায়োফিল্ম বা ডেন্টাল প্লাকের কথা বলেছি, এটা মাড়িতে জমলে কিছুদিন পরে এখানে প্রদাহ বা ইনফ্লামেশন হয় এবং ওখানে প্রদাহ বা ইনফ্লামেশনের হওয়ার কারণে ভেসেল, রক্তনালী যে থাকে ক্যাপিলারিস, ওগুলা ডাইলেট হয়ে ভেসোডাইলেটেশন বলে, ভেসোডাইলেটেশন হয়ে ইনফ্লামেটরি এক্সুডেশন আসে। এই মানে এখানে ডাক্তারি ভাষায় বলি মিডিয়েটর, সাইটোকাইন, এগুলো অনেক নাম আছে। এরা এসে ওই জায়গায় একটা প্রদাহ সৃষ্টি করে। এটা তেমন কিছু না, আমাদের যে অ্যালভুলার বোন থাকে, মানে দাঁত যে দাঁতটা হাড্ডির মধ্যে বসে থাকে, ওই বোনসটাও ক্ষয় হয়ে যায়, সাথে যে লিগামেন্টটা থাকে যেটা টানা দিয়ে রাখে আর কি, ওই লিগামেন্ট প্লাস কানেকটিভ টিস্যু কিছু ফাইবার থাকে, এগুলো সব ড্যামেজ হয়ে যায়। তখন একটা ডিপ তৈরি হয়, মানে
একটা গভীর জায়গা তৈরি হয়, ওই সালকাসের মতো, মানে সালকাস থাকে এরকম ইউলুপের একটা জায়গা মতো তৈরি হয়, এটাকে আমরা বলি পেরিওডন্টাল পকেট। আমাদের যেমন প্যান্টের পকেট আছে, এটাও একটা পকেট। এই পেরিওডন্টাল পকেট থাকলেই পেশেন্টের আসলে রেগুলার খাবার জমে এবং অন্যান্য যে ডেব্রিজ থাকে ওখানে জমে থাকে। এই জন্যই পেশেন্ট কমপ্লেন করে আমার দাঁতে ক্ষয় হয় নাই কিন্তু 2 দাঁতের মাঝখানে খাবার জমছে। তাহলে তখন কি পরামর্শ থাকে আপনাদের? আমরা পেরিওডন্টাইটিস হলে আমরা আসলে, পেরিওডন্টাইটিস হচ্ছে একটা ইরিভার্সিবল ডিজিজ, মানে এটা রিভার্স করা যায় না বাট স্টপ করে রাখা যায়। যেই সব কজগুলো আছে, যেমন পেশেন্টের যদি ক্যালকুলাস বা পাল্প ডেন্টাল স্টোন থাকে, সেটা আমরা স্কেলিং করে প্রথমে পরিষ্কার করি এবং স্কেলিং করার পরে আমরা তাকে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দিই, বলি যে রেগুলার 2 বেলা দাঁত ব্রাশ করবেন, অবশ্যই ফ্লোরাইড সমৃদ্ধ পেস্টের কথা বলি। এবং এখন বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের মাউথ ওয়াশ আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লোরোহেক্সিডিনের কথা আমরা বলি, কারণ এটা ডিরেক্ট অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে হচ্ছে এটা ব্যাকটেরিয়াও মারতে পারে, ফাঙ্গাস মারতে পারে, ভাইরাস মারতে পারে। এই ক্লোরোহেক্সিডিন দিয়ে আমরা গার্গেল করতে বলি বা কুলিগুলি করতে বলি। এবং যখন পেরিওডন্টাইটিসটা উপরের লেয়ারে থাকে তখন আমরা স্কেলিং করে এবং যেগুলো লাগলে আমরা পকেট কিউরেটেজ করি আর কি, কিউরেটেজ বলে। এবং যদি বেশি নিচের দিকে নেমে যায়, রুট প্ল্যানিং নামে একটা চিকিৎসা আছে, রুট প্ল্যানিংও করতে হয়। এবং পরবর্তীতে যদি কারো বেশি ক্ষয় হয়ে গেলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই, পেরিওডন্টাল সার্জারি বলে এগুলাকে, বিভিন্ন ধরনের ফ্ল্যাপ। তার বর্তমান সময়ে পিআরএফ, প্লেটলেট রিচ প্লাজমা বা জিটিআর, গাইডেড টিস্যু রিজেনারেশন, মানে ওখানে মেমব্রেন প্লাস হচ্ছে কোলাজেন, এইসব টিস্যু দিয়েও এগুলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। এগুলো কমপ্লিকেটেড হলে আমরা পেশেন্টকে ওগুলো এই চিকিৎসা করার ব্যবস্থা বাংলাদেশে রয়েছে, হ্যাঁ ডেফিনেটলি রয়েছে সেটি। আচ্ছা, অনেক সময় কিন্তু আমরা দেখি মানে গাম রিসেশন বা হচ্ছে আপনার মাড়িটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, অনেক সময় রোগীরা বলে এটা যে মাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে, বিশেষ করে স্কেলিং এর সময় কিন্তু বা আফটার স্কেলিং এ অনেকে বলেন যে স্কেলিং এর পরে আমার দাঁত ক্ষয় হয়ে যায়, মাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে কিভাবে বের হওয়া যাবে বা এরপরে আসলে চিকিৎসা কি থাকে? আচ্ছা, আমি বলি যে ক্যালকুলাস যেটা থাকে ওটা আসলে অনেকের বড় বড় ক্যালকুলাসও থাকে, যেহেতু অনেকদিন যাবত আমরা এই চিকিৎসার সাথে জড়িত, স্টুডেন্ট অবস্থা থেকে আমাদের এটা করতে হয়। ক্যালকুলাসটা অনেক সময় বড় হতে হতে মারির নিচেও চলে যায়, এটা বলে সাবজিনজিভাল ক্যালকুলাস, মানে সুপ্রা এবং সাব। সুপ্রা মানে উপরে, সাব মানে নিচে। এই সাবজেনজুভাল ক্যালকুলাসটা থাকলে তো মারির নিচেই থাকবে। যখন আমরা ক্যালকুলাসটা ফেলে পরিষ্কার করে দেই, ওই জায়গাটা তো খালি হয়ে যায়, তখন দেখা যায় যে মাড়িটা নিচে নেমে গেছে। এবং অনেক সময় পেশেন্টও বলে যে আমার দাঁত তো আগে এরকম ছিল না, এখন কেন গ্যাপ হয়ে গেল। যদি 2 দাঁতের মাঝেও ক্যালকুলাস থাকতে পারে বা ডেন্টাল স্টোন থাকতে পারে, 2 দাঁতের মাঝখান থেকেও যদি ক্যালকুলাসটা সরিয়ে ফেলা হয় চিকিৎসার পরে, ওখানেও তো একটা গ্যাপ তৈরি হবে। আর এমনিও জিঞ্জিভাল ডিসিশন হতে পারে, যেমন মোস্ট কমন কজ হচ্ছে 2টা কারণ, একটা ইয়ং এজে হতে পারে, যেমন আমরা জুভেনাইল পেরিওডন্টাইটিস, এটা আগে বলতো এখন বলে না, এখন শুধু অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস বলে রিসেন্ট টার্মে। এই অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস লোকালাইজড যদি হয়, মানে সিঙ্গেল দাঁত বা সিঙ্গেল বা কয়েকটা দাঁতে এরকম রিসেশন থাকতে পারে, এটা হচ্ছে পেরিওডন্টাইটিসের কারণে। আরেকটা রিসেশন হইতে পারে যদি রেগুলার ট্রমা থাকে পেশেন্টের। ট্রমা কিভাবে হতে পারে, আমাদের দাঁতে যদি আমরা অনেকটা টার্ম শুনে থাকি ম্যাল অক্লুশন, আমাদের দাঁতগুলো যদি ঠিকভাবে অক্লুশনে না থাকে বা পজিশনে না থাকে, ফোর্স এক এক দিকে পড়বে এবং ফোর্সের ডিস্ট্রিবিউশন ইকুয়াল হবে না, তখন এক ধরনের ট্রমার কারণেও জিঞ্জিভাল ডিসিশন হতে পারে। মানে যে কারণেই হোক না কারণ চিকিৎসা নিশ্চয়ই আপনাদের রয়েছে, ডেফিনেটলি রয়েছে। প্রয়োজনে আমরা ওটাকে ফ্ল্যাপ সার্জারি করে ঠিক করতে পারি। খুব সুন্দরভাবে এর সমাধান সম্ভব যদি সঠিক সময় সঠিক চিকিৎসকের কাছে। হ্যাঁ ডেফিনেটলি। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, একেবারে সংক্ষেপে জানতে চাইবো যে তাহলে মুখ ও দাঁতের পরিচর্যা যেটা, সেটি আসলে ওভারঅল পুরো বছর জুড়ে কেমন হওয়া উচিত একজন মানুষ যদি সুন্দর হাসি এবং ভালো দাঁতের অধিকারী হতে চায়? আমি এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের যারা হার্টের ডিজিজ থাকে, বিশেষ করে অনেকে জন্মগত ত্রুটিও থাকে, বালভুলার হার্ট ডিজিজ বা টেট্রোলজি অফ ফ্যালোট, পেন্টোলজি অফ ফ্যালোট, এরকম অনেক ধরনের নাম আছে। এইসব পেশেন্টের সাথে আমি কাজ করেছি। এইসব যাদের হার্টের জন্মগত ত্রুটি থাকে, এদের ক্ষেত্রেও মানে দাঁতের এবং মুখের চিকিৎসা খুবই জরুরি। কারণ আমাদের মুখে যেসব ব্যাকটেরিয়া থাকে, বিশেষ করে যে প্রথমে বলেছিলাম মানে স্ট্রেপ্টোকক্কাস এবং পোরফারোমানা জিঞ্জিভালিস, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে আমাদের হার্টের এন্ডোকার্ডাইটিস বা সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এরকম অনেক নামে বলা হয়, ডিজিজ হতে পারে। কারো যদি জন্মগতভাবেও মানে রিউমেটিক ফিভার মানে পরবর্তীতে হয় জন্মের পরে, রিউমেটিক ফিভার থেকে অনেক সময় বাল্বের ডিজিজ হতে পারে, বালভুলার হার্ট ডিজিজ। সেক্ষেত্রেও সেই সব পেশেন্টদেরও মুখের যদি কোনো ব্যাকটেরিয়া হার্টে চলে গিয়ে বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস, সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বা এন্ডোকার্ডাইটিস করতে পারে। মানে মোট কথা মুখের যদি ওরাল হাইজিন মেইনটেইন করা না হয়, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু কার্ডিয়াক প্রবলেম হতে পারে, সেই ঝুঁকি রয়েছে একজন মানুষের। এবং ডেফিনেটলি এবং কার্ডিয়াক সার্জন বা কার্ডিওলজিস্টরাও রেগুলার সাজেস্ট করে যাদের হার্টের সমস্যা আছে ওরাল হাইজিন এবং মুখের যত্নটা সুন্দরভাবে মেইনটেইন করার জন্য।
আর আমরা সুন্দরভাবে একটি মানে আমাদের দর্পণকে সুন্দর রাখতে হলে, যেহেতু মুখ শুরুতে ওপেনিং, এটা একটা দর্পণ, আমরা দর্পণকে যদি সুন্দর রাখতে চাই অবশ্যই আমরা পরিচর্যা করব। এটা শরীরের গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখলাম এবং আরো সময় পেলে আমরা বিস্তারিত জানাবো। প্রয়োজনে প্রতি 6 মাস পর পর অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করানো এবং সমস্যাগুলো চিহ্নিত করা, সেটি খুব জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার পারভেজ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানো আপনার কাছ থেকে মুখের এবং দাঁতের পরিচর্যার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে এবং মাই টিভিকেও ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে। আমি সবার উদ্দেশ্যে কিছু বলেছি, যদি সবার উপকার হয় সেটা আমারও ভালো লাগবে। ধন্যবাদ দর্শক, মাই হেলথ আজ এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।